আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে ইংলিশ গ্রামারের অর্থাৎ ইংলিশের সবথেকে ছোট একটা টপিক নিয়ে এসেছি। যে টপিকটি বা বিষয়টি খুবই ছোট, কিন্তু এটা জানা আমাদের জন্য, প্রত্যেকের জন্য আমি বলবো এটা ফরজ। এখন অনেকেই বলতে পারো যে কেন আমি ফরজ বলেছি, অর্থাৎ এই ওয়ার্ড দিয়েই সব কিছু আমরা করি, ওয়ার্ডের মাধ্যমে সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে। তো ওয়ার্ডের সম্পর্কে আমাদেরকে জানতেই হবে একজন ছাত্র হিসাবে, ঠিক আছে। আমি যদি ইংলিশ ভাষা জানতে চাই বা ইংলিশ শিখতে চাই, অবশ্যই আমাদেরকে ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি একটা কথাই বলবো, আজকে আমার এই ক্লাসে যারা থাকবে মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই ওয়ার্ড নিয়ে আমি A to Z আলোচনা করব, তাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে। তো আমি বলবো তোমরা যারা আজকে এই ক্লাসটি দেখছো, আমি আগেই বলবো নতুন করে শিখতে চাচ্ছি A to Z, এবং যারা বড় ক্লাসে পড়ো তোমরা ক্লাস 9-10-এ, আমি সেটাও বলতে পারি ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীরাও কিন্তু এই বেসিকটি তোমরা পারো না। তো আমি সকলকে সাজেস্ট করবো আজকের বেসিক ক্লাসটা তোমরা দেখো ওয়ার্ড নিয়ে, আশা করি তোমার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইংলিশ গ্রামারের। তো দেখো আমরা প্রথমে ওয়ার্ড কাকে বলে আমরা দেখব। কতগুলো লেটার বা অক্ষর পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আবারও বলছি, কতগুলো লেটার বা অক্ষর, অর্থাৎ লেটার শব্দের অর্থই আমরা জানি যে অক্ষর, ঠিক আছে। তো ইংলিশে অক্ষর কয়টি রয়েছে? A থেকে Z পর্যন্ত মোট 26টি অক্ষর রয়েছে। তো কতগুলো লেটার বা অক্ষর মানে অক্ষর হলো বাংলা শব্দ, ইংলিশে হলো লেটার। কতগুলো লেটার বা অক্ষর পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বুঝাই এই কথাটার মানে কি। অর্থাৎ যখন কয়েকটা অক্ষর, অর্থাৎ লেটার বা অক্ষর, আমরা জানি A থেকে Z পর্যন্ত প্রত্যেকটি আলাদা আলাদা একটি লেটার বা অক্ষর, যখন কয়েকটি লেটার বা অক্ষর একত্রে পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু যদি কোনো অর্থ প্রকাশ না করে তখন কিন্তু সেটা কোনো সময় কিন্তু তোমার ওয়ার্ড হবে না, অর্থাৎ শব্দ হবে না। শব্দ বা ওয়ার্ড হতে হলে অবশ্যই সেটা অর্থ প্রকাশ করতে হবে। যেমন আমরা উদাহরণ দেখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন উদাহরণে লিখেছি PEN, পেন অর্থ কি আমরা জানি যে পেন অর্থ কলম, ঠিক আছে। PEN, পেন অর্থ কলম। আরেকটা দেখো উদাহরণ দিয়েছি PAN, পেন অর্থ কড়াই। দেখো এখানে যখন পেন ঠিকই একটা শব্দ হয়েছে, কিন্তু এই শব্দটার একটা অর্থ রয়েছে। যেহেতু শব্দটার অর্থ রয়েছে আমরা বলতে পারি এটা একটা, অর্থাৎ শব্দ হলেই হবে না, সেটার অর্থ থাকলে কিন্তু ওয়ার্ড হবে। অর্থাৎ পেন অর্থ কলম, এটা একটা অর্থ প্রকাশ করেছে কলম, এবং PAN, পেন অর্থ কড়াই। দেখো একটা জিনিস সেখানেও বোঝার বিষয় আছে, পেন এবং পেন উচ্চারণ ঠিকই দুইটার একরকম, কিন্তু বানান এবং অর্থ দুইটারই কিন্তু ভিন্ন, ঠিক আছে। তো আমরা কি বুঝতে পারলাম সংজ্ঞা থেকে? যখন কতগুলো ওয়ার্ড বা 2 বা 3-এর অধিক ওয়ার্ড যদি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন সেটা কিন্তু একটি ওয়ার্ড হবে বা শব্দ হবে, কিন্তু সেটার অর্থ থাকতে হবে। এগুলোর অর্থ আছে দেখে কিন্তু এগুলো তোমার ওয়ার্ডে পড়েছে। অর্থাৎ আমরা ইংলিশ শব্দ যাই বলি সেগুলো যদি অর্থ থাকে সবগুলো কিন্তু ওয়ার্ড। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। আমি আবারও বলবো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। আমি সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি একদম বেসিক থেকে, ঠিক আছে। তোমাদের অনেক উপকারে আসবে। শব্দের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, শব্দের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে শব্দগুলোকে বা ওয়ার্ডগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ শব্দগুলো যে রয়েছে তোমার, যে ইংলিশ যে আমরা শব্দগুলো পড়ি বিভিন্ন রিডিংয়ে বা বিভিন্ন প্যাসেজে, তুমি যাই বলো না কেন, শব্দের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে শব্দগুলোকে বা ওয়ার্ডগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমাদেরকে কিন্তু যে কেউ জিজ্ঞাসা করতে পারে বা তোমার নিজেরও কিন্তু সেটা জানা, আমি একটু আগে বলেছি ফরজ, তুমি একজন ছাত্র হিসেবে ওয়ার্ড কত প্রকার। তো একটা জিনিস দেখো, যে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওয়ার্ড কত প্রকার, সচরাচর আমি যতদূর জানি 9-10 ভালো স্টুডেন্ট ছাড়া যারা বেসিক থেকে না শিখে তারাও কিন্তু সেগুলোর আনসার দিতে পারে না।
ঠিক আছে, সে ভালো ইংলিশও পারে কিন্তু এই যে ওয়ার্ডের যে প্রকার কয়টি রয়েছে সেটিরও কিন্তু ভালো করে সে আনসার দিতে পারে না। সেটার কারণ হলো সে বেসিক শক্ত নেই। একটা জিনিস মাথায় রাখবা, যার বেসিক বা যার শুরুর দিকে শক্ত থাকবে বেশি, অর্থাৎ ফাউন্ডেশন শক্ত থাকবে, সে কিন্তু সহজেই উপরে উঠতে পারবে। অর্থাৎ তুমি যদি বেসিকগুলো ভালো করে শিখো তুমি কিন্তু সহজেই উপরে ক্লাসে যেতে পারবে, অর্থাৎ তুমি উপরের পড়াগুলো আরও ভালো করে বুঝতে পারবে এগুলো ভালো করে শিখলে। তো এটা মুখস্থ তোমাদের মাথায় রাখতে হবে। শব্দের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই ওয়ার্ডগুলোকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা 4টি ভাগ এখন তোমাদের সাথে আলোচনা করব। যেমন 1 নম্বরে রয়েছে সিনোনিম, সিনোনিম। 2 নম্বরে রয়েছে অ্যান্টোনিম। 3 নম্বরে রয়েছে হোমোনিম। 4 নম্বরে রয়েছে হোমোপন। 4 নম্বরে কি রয়েছে? হোমোপন রয়েছে। তো সিনোনিম আমরা অবশ্যই, যেহেতু আমার বেসিক ক্লাস এটা, আমি বলবো সিনোনিম বানানটা সহ তোমরা সমার্থক শব্দ এটা মুখস্থ করে নেবে, এভাবে মুখস্থ করবা। সিনোনিম অর্থ সমার্থক শব্দ, অ্যান্টোনিম শব্দের অর্থ হলো বিপরীত শব্দ, হোমোনিম অর্থ ভিন্নার্থক শব্দ, হোমোপন অর্থ সমুচ্চারিত শব্দ। এখন একটা জিনিস এখানে বোঝার আছে, তোমরা এই 4টা কিন্তু ভালো করে মুখস্থ করবা এবং এটাও কিন্তু মুখস্থ করতে হবে। কারণ তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা স্বাভাবিক, দুঃখিত, তোমাদের পরীক্ষায় কখনো এটা আসবে না, কিন্তু তোমাকে যে কেউ জিজ্ঞাসা করতে পারে। এবং তোমাকে, তুমি যেহেতু ইংলিশ পড়ালেখা করছো, আমি একটু আগেও বলেছি তোমার জন্য এটা জানা ফরজ। কারণ তুমি যেহেতু ইংলিশ শিখছো, ওয়ার্ড সম্পর্কে তোমার বিস্তারিত আলোচনা বা বিস্তারিত জ্ঞান থাকতে হবে বেসিক থেকে। ঠিক আছে, তো ওয়ার্ড নিয়ে কিন্তু তাই আমি ক্লাসটা নিয়ে এসেছি, যাতে তোমরা ভালো করে ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখতে পারো। তো তোমাদেরকে আমি আবারও বলছি, কেউ যদি প্রশ্ন করে যে ওয়ার্ড কত প্রকার, তুমি নির্দ্বিধায় বলে দিবে যে ওয়ার্ড 4 প্রকার, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, হোমোপন। সাথে এই মুখস্থ করে নিবা তোমরা এই অর্থগুলো। তো আমরা তারপরে চলে যাব এই যে আমরা ওয়ার্ড পড়েছি, যে ওয়ার্ডের 4টি প্রকার রয়েছে। ঠিক আছে, ওয়ার্ড কত প্রকার, মানে ওয়ার্ড পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ওয়ার্ডগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো 4টি ভাগের মধ্যে আমি এখন উদাহরণও এখানে দিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে আমরা 4টি প্রকার পড়েছি। সেই 4টি প্রকারের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সিনোনিম আমরা একটু কি পড়েছি, সিনোনিম শব্দের অর্থ হলো, মানে সিনোনিম কথাটার অর্থ হলো যে সমার্থক শব্দ। সমার্থক শব্দের অর্থ কি জানো? যেটার অর্থ প্রায় একই। ঠিক আছে, যেটার অর্থ প্রায় একই। আমি যদি একটু বাংলাতে তোমাদেরকে প্রথমে বোঝাই, যেমন রয়েছে অগ্নি। অগ্নি শব্দের অর্থ আমরা জানি আগুন, এবং আগুন মানে অগ্নি, অগ্নি মানেও আগুন। ঠিক আছে, যেমন বনহি, বনহি মানেও কিন্তু আগুন। এটি হলো বাংলা সমার্থক শব্দ দিয়ে তোমাদেরকে একটু বোঝালাম, অর্থ একই দাঁড়াচ্ছে। যেমন এখানে সিনোনিমের আমি এখানে উদাহরণ দিয়েছি গুড। গুড মানে আমরা জানি ভালো। ফাইন মানেও আমরা কি জানি ভালো। তারপরে তোমরা আর একটা দেখতে পারো সিনোনিমের উদাহরণ আরও অনেক রয়েছে, যেমন নাইস। নাইস মানেও ভালো, অর্থাৎ গুড, ফাইন, নাইস সবগুলোর অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, অর্থাৎ সেগুলোকে সমার্থক শব্দ বলে। আমরা ওইদিকে দেখো, আমরা কিন্তু পড়েছি যে সিনোনিম শব্দের অর্থ হলো সমার্থক শব্দ। ঠিক আছে, তো গুড, ফাইন, নাইস এগুলো সমার্থক শব্দ। আশা করি যে ওয়ার্ডের যে প্রথম ভাগটা সিনোনিম কি সেটা বুঝতে পেরেছ, যে সিনোনিম কি সেটা বুঝতে পেরেছ। তারপরে দেখবো অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিম শব্দ কাকে বলে? ঠিক আছে, তো অ্যান্টোনিম শব্দটা দেখো, আমি একটু আগে পড়েছি এখানে যে বিপরীত শব্দ। অ্যান্টোনিম কি পড়েছি? যে বিপরীত শব্দ, বিপরীত অর্থ বহন করে এমন শব্দ। তো দেখো বিপরীত শব্দ যদি আমরা দেখি, গুড, ব্যাড। দেখো গুড, ব্যাড। অ্যান্টোনিম গুড আবার ব্যাড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো বিপরীত শব্দ রয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিমে দেখো গুড, ব্যাড আছে। অ্যান্টোনিমটা এতটুকু বুঝো যে যেহেতু বিপরীত শব্দ, যেমন গুডের বিপরীত কি? ব্যাড হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ তুমি যতগুলো বিপরীত শব্দ থাকবে, ঠিক আছে, একটার বিপরীত আরেকটা থাকবে, তখন কিন্তু সেটা বলতে পারি যে সেটা হবে যে অ্যান্টোনিম। ঠিক আছে, আমি আর বিস্তারিত আর আলোচনা করিনি, তোমাদেরকে এভাবে বুঝিয়ে দিচ্ছি। এগুলো আর বিস্তারিত লেখার কোনো প্রয়োজন আমি মনে করি না, তোমরা আশা করি বুঝতে পারছো। তারপরে দেখবো হোমোনিম। তারপরে কি দেখবো? হোমোনিম। হোমোনিমটা হলো যে তোমার ভিন্নার্থক শব্দ। ভিন্নার্থক শব্দ আমরা কি পড়েছি, যে ওই পৃষ্ঠায় পড়েছি হোমোনিম শব্দের অর্থ ভিন্নার্থক শব্দ, অর্থাৎ যে উচ্চারণ একই হবে কিন্তু অর্থ থাকবে অন্যরকম। হোমোনিমের মূল কথা হলো যে উচ্চারণ একই থাকবে কিন্তু অর্থ হবে অন্যরকম। BANK, ব্যাংক মানে নদীর পার। ব্যাংক মানে কি? নদীর পার।
আবার দেখো এখানে BANK, সেটাও ব্যাংক কিন্তু অর্থ হচ্ছে ব্যাংক। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো বা তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আসলে যদি ব্যাংক নদীর পার হয় বা ব্যাংক ব্যাংকেই হয়, টাকা রাখার ব্যাংকেই হয়, তাহলে আমরা সেন্টেন্সে যখন আসবে তখন বুঝবো কিভাবে যে এটা নদীর পার হচ্ছে বা এটা ব্যাংক হচ্ছে। তো এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই যখন আমরা সেন্টেন্স পড়ব বা একটি বাক্য পড়ব, বাক্যটা দেখে আমাদের বুঝতে হবে এটা আসলে কি নদীর পার হবে না টাকা রাখার ব্যাংক হবে। যখন তুমি কোনো একটা বাক্যে বা প্যাসেজে পড়বে যে সেটা নদী সম্পর্কে আলোচনা আছে, তোমার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা নদীর পার হবে। যখন তুমি কোনো টাকা সংক্রান্ত আলোচনা করবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেই ব্যাংকটা অবশ্যই টাকা রাখার ব্যাংক হবে। আশা করি যে হোমোনিমটা বুঝতে পেরেছ। তারপরে যদি না বুঝো কমেন্টে জানাতে পারো, দ্বিতীয়বার আবারও আমার এই ভিডিওটা দেখতে পারো, তারপরে আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখি 4 নাম্বার হোমোপুন। তো হোমোপুন অর্থ হলো সমুচ্চারিত। যখন আমরা এদিক দিয়ে দেখো আমরা একটা লিখেছিলাম, এই দেখো এখানে যে আমরা ওয়ার্ডের যে উদাহরণগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু সমুচ্চারিত শব্দের উদাহরণ। এই দুইটা দেখো একটু, যেমন PEN পেন অর্থ কলম, এবং অন্যদিকে PAN পেন মানে অর্থ করায়। অর্থাৎ দেখো উচ্চারণ একই, দেখো পেন পেন দুইটার উচ্চারণ একই, কিন্তু এই PEN এটা বানান হলো পেন এবং PAN এটার বানান হলো পেন, অর্থাৎ PA আছে এখানে, সেখানে ছিল ই, অর্থাৎ উচ্চারণে একই শোনা যাচ্ছে কিন্তু আলাদা, এবং কিন্তু অর্থও কিন্তু আলাদা। যেমন আমরা এখানে একটু যদি দেখি তাহলে আরো একটু বুঝতে পারবে। যেমন PEN পেন মানে কলম, PAN পেন মানে করায়। অর্থাৎ হোমোপুন অর্থই হলো সমুচ্চারিত, অর্থাৎ উচ্চারণ একই হবে কিন্তু সেটার যে বানান রয়েছে সে বানানটাও থাকবে ভিন্ন এবং এটার অর্থও থাকবে ভিন্ন। যেমন পেন মানে কলম এবং পেন মানে করায়। তো আমি যদি আরো একটা বলি, যেমন SEA সি মানে হবে সমুদ্র, এবং SEE উচ্চারণ কিন্তু হচ্ছে সি মানে দেখা। দেখো একটা জিনিস, পেন পেন, আবার সি অর্থাৎ SEA সি মানে হচ্ছে সমুদ্র। দেখো আমি যদি একটু লিখি এখানে, ঠিক আছে, এই SEA সমুদ্র হবে এটা। আবার দেখো SEE মানে দেখা। দেখো একটা জিনিস, এটা একটু ভালো করে বুঝিয়ে দিলাম। দেখো পেন পেন সি অর্থাৎ এখানে পেনের সাথে পেনেরও মিল রয়েছে উচ্চারণের ক্ষেত্রে, সির সাথে সিরও মিল রয়েছে উচ্চারণে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে এখানে যে অর্থগুলো আমরা দেখতে পাচ্ছি এই শব্দের অর্থগুলো ভিন্ন, এবং যে বানানটা রয়েছে সেই বানানের মধ্যেও কিন্তু অক্ষরগুলো ভিন্ন আছে। যেমন এখানে আছে এ, এখানে আছে ই, কিন্তু উচ্চারণ সি হচ্ছে, কিন্তু অর্থ আলাদা আলাদা হচ্ছে। আশা করি যে আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আমি এতটুকু বলতে পারি, আজকে এই ওয়ার্ড সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকারই কথা, তারপর যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও আমার এই ক্লাসে তোমরা জানো যে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে ইংলিশের উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি। এবং তোমরা যে নাউন রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, সেন্টেন্স রয়েছে, সবগুলো নিয়ে ইনশাল্লাহ কিন্তু আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। আজকে যেহেতু ওয়ার্ড পড়েছি, তারপরে আমরা ক্লাসে সিলেবল সম্পর্কে জানবো, এরপরে ক্লাসে সিলেবল সম্পর্কে জানবো। সেই জন্য আমি সকলকে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের সামনের ক্লাসগুলো যাতে সবার আগে তোমরা পেয়ে যাও তার নোটিফিকেশন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।